নমস্কার দর্শকরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দেখুন, এই যে ভিডিওটা আমি আঙ্গুল দিয়ে দেখাচ্ছি, বাংলা বাঁচলে, না এইটা না, সরি, দেখুন, বাংলা ভাঙা ষড়যন্ত্র, পশ্চিমবঙ্গ ভাঙা ষড়যন্ত্র চলছিল, ডিপ স্টেট কানেকশন। এই ভিডিওটা আমি একটু অন করছি। পশ্চিমবঙ্গকে কি বাংলাদেশ বানানোর ষড়যন্ত্র চলছিল? তাই যদি না হবে তাহলে বাংলার জন্য অশোক স্তম্ভের বদলে আলাদা লোগো, জনগণ মন অধিনায়কের সাথে আলাদা রাজ্য গান, বাংলাদেশ থেকে ধার করা স্লোগান, এগুলোর দরকার হলো কেন? যেভাবে চলছিল আর কিছুদিন অপেক্ষা করলেই বাংলার জন্য কি তবে আলাদা মুদ্রা, আলাদা পতাকারও দাবি উঠতো? আবার বাংলা শুধু বাঙালির জন্য, বাইরের লোক হটাও, ওরা এলে মাছ খেতে দেবে না, জয় বাংলা স্লোগান, এগুলো কি শুধুই আবেগের রাজনীতি ছিল, নাকি এর পেছনে লুকিয়ে ছিল আরো বড় কোনো লং টার্ম এজেন্ডা? শুধু কি তাই, সারা ভারত জুড়ে বেছে বেছে বাঙালিদের উপরে নাকি অত্যাচার করা হচ্ছে বলে বাংলা পক্ষ যে ন্যারেটিভ তৈরি করছিল, বাংলা থেকে বিহারি গুজরাটি হটাও বলে যে স্লোগান গুলো চালানো হচ্ছিল, এগুলো কি এমনি এমনি, নাকি এর পেছনে গভীর কোনো দীর্ঘমেয়াদী ষড়যন্ত্র চলছিল? আবার বাংলাদেশের নির্বাচনে পশ্চিমবঙ্গের বর্ডারের সব এমপিসিতে জামাতে ইসলামের ক্যান্ডিডেটরা যেভাবে জিতে গেল, আর এবার বাংলার সীমান্তে শাহজাহান, জাহাঙ্গীরদের মতো নেতাদের যেরকম বারবার ছিল, এর সবটাই কি কাকতালীয়? শুধু কি পশ্চিমবঙ্গের একটা স্বাভাবিক সরকার পরিবর্তনের পর বাংলাদেশের মানবতাবাদী সংগঠনের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হচ্ছে, সবই কি নিছকই সমাপতন, নাকি দীর্ঘমেয়াদী ষড়যন্ত্রের অংশ হিসেবে এই ন্যারেটিভ গুলোকে সামনে আনা হচ্ছে? তাই আজকের এই ভিডিওটাতে এমন কিছু তথ্য, ঘটনা, রাজনৈতিক ন্যারেটিভ, কন্ট্রোভার্সিয়াল পরিকল্পনার কথা তুলে ধরবো, একসাথে ঘোরা লাগালে একটা ভয়ঙ্কর ষড়যন্ত্রের ইঙ্গিত খুঁজে পাবেন। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই আলোচনার শেষে হয়তো পশ্চিমবঙ্গের রাজনীতিকে আপনি সম্পূর্ণ নতুন চোখে দেখতে শুরু করবেন। তো চলুন শুরু থেকে শুরু করি। তবে তার আগে একটা রিকোয়েস্ট, ভিডিওটাকে একটা লাইক করে দিন, আর নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। এই লাইক আর সাবস্ক্রাইব করার বিষয়টা আপনার কাছে ফ্রি হলেও আমাদের চ্যানেলের গ্রোথের জন্য এটা অনেকটা প্রয়োজনীয়। So I request you to please like this video and subscribe to our channel. চলুন শুরু থেকে শুরু করি। দেখুন, একটা দেশ থেকে যখন কোনো একটা ভূখণ্ডকে আলাদা করার ষড়যন্ত্র শুরু হয়, তখন কতগুলো কমন প্যাটার্ন সেখানে থাকে। মূলত 5টা ধাপে এই বিচ্ছিন্নতাবাদী প্রক্রিয়াটা চলে। প্রথম ধাপে ধীরে ধীরে সিম্বলিক চেঞ্জেস গুলো আনা হয়, যেমন আলাদা লোগো, আলাদা পতাকা, আলাদা রাজ্যগান, আলাদা স্লোগান, আলাদা সংস্কৃতি, ইত্যাদি ইত্যাদি। এই পরিবর্তনগুলো আপাত দৃষ্টিতে সাধারণ বলে মনে হলেও এটাই কিন্তু কোনো একটা ভূখণ্ডকে একটা দেশ থেকে আলাদা করে ফেলার প্রথম ধাপ। আর দ্বিতীয় ধাপে ধীরে ধীরে সেই ভূখণ্ডের মানুষের মধ্যে ওই দেশ সম্পর্কে একটা নেগেটিভ চিন্তা ভাবনা ছড়ানো হয়, যেমন ওরা বাইরে থেকে এসে আমাদেরকে শোষণ করছে, ওরা এসে আমাদেরকে দখল করে নিচ্ছে, আমাদের লোকরা ওদের কাছে গেলে ওই জায়গায় অত্যাচার হচ্ছে, এই ভূখণ্ড কেবল আমাদের, ইত্যাদি ইত্যাদি। এটা হলো রাজ্যকে কোন দেশ থেকে বিচ্ছিন্ন করার দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশল। আর তৃতীয় ধাপে আলাদা রাষ্ট্র গঠন করার জন্য শুরু হয় এক্সিকিউশন, মানে প্রক্রিয়া। এক্ষেত্রে ধীরে ধীরে একটা অন্য ধর্মের মানুষকে সেই ভূখণ্ডের মধ্যে প্রবেশ করিয়ে ওই ভূখণ্ডের জনবিন্যাসকে সম্পূর্ণভাবে পাল্টে ফেলা হয়, যাতে করে ওই ভূখণ্ডের প্রতিটা জেলা, প্রতিটা শহর, প্রতিটা গ্রাম, প্রতিটা মহল্লাতে বিচ্ছিন্নতাবাদী মানসিকতা সম্পন্ন বিশেষ ধর্মের মানুষের সংখ্যাগরিষ্ঠতা তৈরি হয়। তারপরে ধীরে ধীরে প্রতিটা রাস্তার মোড়ে তারা ছোট ছোট দোকান তৈরি করে, প্রতিটা অঞ্চলে উপাসনালয় তৈরি করে, দিন রাত 5 থেকে 6 বার সেখান থেকে এমন ভাবে লাউড স্পিকার চালায় যাতে করে ওই অঞ্চলে তাদের প্রভাবটা বোঝা যায়। আর তারপরে ধীরে ধীরে গোটা রাজ্য বা ওই ভূখণ্ডটাকে জনসংখ্যার বলে দখল করে নিয়ে আসা হয়। এটাই হলো তৃতীয় ধাপ। আর চতুর্থ ধাপে এই ভূখণ্ডকে আলাদা করবার জন্য বিচ্ছিন্নতাবাদী আন্দোলন শুরু হয়। আর একবার
বিচ্ছিন্নতাবাদী আন্দোলন শুরু হলে যখনই সেই দেশের মিলিটারি ওই বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের উপরে দমন পীড়ন শুরু করে, তখন সারা পৃথিবী জুড়ে সেই দমন পীড়নকে তারা প্রচার করে, বিভিন্ন দেশের সমর্থনকে আদায় করে। আর এই সমর্থন হিসাবে একদিকে যেমন টাকা, গোলা বারুদ এবং অস্ত্রশস্ত্র পাওয়া যায়, অন্যদিকে নৈতিক সমর্থনের মধ্য দিয়ে ওই ভূখণ্ডটাকে আলাদা করবার জন্য ওই দেশের উপরে চাপও কিন্তু তৈরি করা যায়। এবং পঞ্চম ও শেষ ধাপে আন্তর্জাতিক হস্তক্ষেপে ওই ভূখণ্ডকে ওই দেশ থেকে আলাদা করে দেওয়া হয়। তো এটাই হল সেই 5টা ধাপ, যার মাধ্যমে কোনো দেশ থেকে কোনো একটা ভূখণ্ডকে আলাদা করা হয়। আশা করি আপনাদেরকে বুঝিয়ে বলতে পারলাম। এখন এই 5 ধাপ পদ্ধতি পশ্চিমবঙ্গের উপরে চালানো হচ্ছিল কিনা সেটা বুঝতে হলে আমাদের পশ্চিমবঙ্গকে কেস স্টাডি হিসাবে গ্রহণ করে বিষয়টাকে খতিয়ে দেখতে হবে। বুঝতে হবে পশ্চিমবঙ্গকে কি ভারত থেকে আলাদা করে বাংলাদেশের সঙ্গে জুড়ে দেওয়ার ষড়যন্ত্র চলছিল, আর যদি চলে একটু থাকে পজ তাহলে করছি, কিছু বলবো আমি। আন্তর্জাতিক। দেখুন, এই ভিডিওটা চলবে, সাথে সাথে আমি আমার ওপিনিয়নে দেবো। তো উনি যে ব্রেকডাউনটা দিলেন যে লোগো চেঞ্জ করা, এবার আমি তো বলতে পারি, আপনি দেখুন, আপনারা যে জানেন কার্নাটাকারও কিন্তু নিজের একটা লোগো আছে, ওদের একটা নিজস্ব ফ্ল্যাগও হয়, ওদের মনে ওদের একটা নিজের রাজ্যের মানে আপনাদের রাজ্যের একটা গীত হয় ওদের, মানে রাজ্য অ্যানথেম বা স্টেট অ্যানথেম হয়। উড়িষ্যারও আছে। তো আমি ডিটেলে পুরো এখন আমি ফেসটা দেখাচ্ছি না, ক্যামেরা এদিক ওদিক হয়ে যাবে, তার জন্য ব্যাক ক্যামেরায় যেটা রেকর্ড করছি, তারপরে আমি আবার যদি পারি আমার নিজের ফেস অ্যাড করে নিজের লাস্টে কিছু বলার থাকলে আমি অ্যাড করে দেবো। বাট চলতে চলতে আমি নিজের ওপিনিয়নও দেবো। তো আপনারা দর্শকরা, মানে আপনাদের মত, আপনারাও এর সাথে অ্যাগ্রি করতে পারেন এই ভিডিওটার সাথে। আমার পুরো আমি অ্যাগ্রি করছি না, মেন হচ্ছে এটা, জিনিসটা হচ্ছে অ্যাগ্রি করছি না এই কারণেই যে এই জিনিসটা বলে দেওয়া, মানে উনি আগে এটাই বলেছেন, আপনি যদি পরে দেখেন যে ভিডিওটাতে, মানে আগের সরকার বলছে এবং গর্গ চ্যাটার্জি মানে বাংলা পক্ষকে বলছে যে এরা হচ্ছে ভারত থেকে পশ্চিমবাংলাকে বিচ্ছিন্ন করার জন্য এসেছিল, মানে সেপারেটিস্ট, মানে সেপারেটিস্ট মাইন্ডসেটের লোক বলছে। এবং আমি আগেও বলবো কোনখানে কোনখানে আমার, মানে উনি যে লজিকটা দিচ্ছেন, কিন্তু সেইটা দিয়ে কি একটা মানে স্টেট, মানে এটাই কি সাইন করে যে এরা, মানে এই চিহ্ন যেটা স্টেটটা আলাদা হতে, মানে একটা আলাদা রাষ্ট্র হয়ে যেতে চায় বা দেশ হয়ে যেতে চায়। তো আমার একটু এই নিয়ে একটু দ্বিমত আছে। তো দেখুন, আপনাদের লিঙ্কটাও আমি শেয়ার করে দেবো যদি পারি। আপনারা সুজিত দেবনাথ কে চিনবেন নিশ্চয়ই এনাকে। তো আমি এটা নিয়ে বলতে থাকবো। তো খালি এইগুলো দিয়ে দেখলেই হয় না যে একটা রাজ্য, মানে কোনো দেশ থেকে আলাদা হয়ে যেতে চায়। আমার মতে একটা রাজ্য লোকে কি চাইছে, এখানকার লোক কি নিজেকে কি চায়। আমরা বাঙালিরা বাঙালি, এবং যারা পশ্চিমবাংলা বাসী, যারা বাসী তারা মনে করি আমরা ভারতীয়, তো আমরা ভারতীয় বাঙালি। তো এই আইডেন্টিটিটাই নিয়ে আমরা চলতে চাই। এবার এইটাকে কিছু কিছু ইনসিডেন্টকে তুলে নিয়ে একটা এরকম একটা, যেহেতু এখন সরকার বদলে গেছে, তার জন্য একটা ন্যারেটিভ সেট করে দেওয়া, যারা বাঙালিদের জন্য, ফাইনালি বাঙালিদের অধিকারের জন্য আওয়াজ তুলেছে, তাদের সেই কথা বলাটাকে দমন করার জন্য এই ধরনের ওপিনিয়ন দেওয়া, একবারে এরকম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে জিনিসটা করা ঠিক নয়। কিন্তু তাও দেখুন আপনাদের কি মত, আমি এটাকে আরেকটু এগোচ্ছি। শক্তি এর পেছনে প্রত্যক্ষ বা প্রচ্ছন্ন ভাবে মদত করছিল। চলুন সেগুলোকে একে একে ব্যাখ্যা করে দেখি। প্রথমেই আমরা দেখব সিম্বলিক ট্রান্সফরমেশন। দেখুন, আমরা জানি ভারতবর্ষের সরকারি সিম্বল হলো অশোক স্তম্ভ। কি ভারত সরকার, কি ভারতের প্রতিটা রাজ্য সরকার তার প্রতিটা অফিসিয়াল নথিতে বরাবর অশোক স্তম্ভকে ব্যবহার করে এসেছে। অথচ অবাক করার বিষয় হলো পশ্চিমবঙ্গে গত 14-15 বছর ধরে হঠাৎ করে অশোক স্তম্ভের পরিবর্তে মাঝখানে ব লেখা বিশ্ব বাংলা লোগোকে ব্যবহার করা শুরু হলো। এই লোগোটাকে এই জায়গাটা আমি একটু ভাবে আমি খেয়াল দেখাচ্ছি আপনাদেরকে। উনি যে ব লেখা দেখেন, হ্যাঁ ব আসছিল, কিন্তু একটু আমার সাথে বিয়ার করবেন। আমি সাথে সাথে আমি আমার এইগুলো দেখাতে চাই। যখন আমি গুগলে যাব, গুগলে গিয়ে আমি লিখবো
কর্ণাটকা স্টেট গভর্নমেন্ট সিম্বল কি আসছে? অশোক স্তম্ভ এবং তার সাথে এইটা। আচ্ছা, আমি ওয়েস্ট বেঙ্গলের স্টেট গভর্নমেন্ট সিম্বলটা কিরকম ছিল? স্টেট, বুঝতে পারছি। দেখুন, এই যে পিকচারটা আমি একটু বড় করার চেষ্টা করছি, দেখুন অশোক স্তম্ভ এবং তার পাশে দুটো হাতি। এখানে আবার একটা এই এই পাখির একটা মানে এটা কি পাখি আমি এটা বুঝতে পারছি না। এই মানে যাই হোক, মানে নিচে সত্যমেব জয়তে লেখা আছে, ঠিক আছে, এটা একটা সিম্বলই আছে। এবার এমব্লেম অফ কর্ণাটকা, হুম, গভর্নমেন্ট অফ কর্ণাটকা। এবার আমি আরেকটা দেখাচ্ছি, তামিলনাড়ু। এই দেখুন, তামিলনাড়ু স্টেট গভর্নমেন্ট সিম্বল, গভর্নমেন্ট অফ তামিলনাড়ু, অশোক স্তম্ভ আছে। এবার আমি যদি দেখি ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্ট সিম্বল, এই দেখুন, এটা ছিল তো এই অশোক স্তম্ভ, মানে অশোক স্তম্ভটা আছে তার সাথে একটা স্টেটের একটা রিপ্রেজেন্টেটিভ। মানে এই জিনিসটা ব এই এইটা আপনি বলতে পারেন আমি এখানে ব লিখবো অন্য কিছু লিখবো। কিন্তু একটা স্টেটের একটা রিপ্রেজেন্টেশন থাকা, এই সিম্বল নিয়ে বলতে পারেন না বটা কি, বটা একটা অন্য, এটা নিয়ে একটা আলাদা মানে কন্ট্রোভার্সি বলুন বা অনেক রকম সমালোচনা হচ্ছে। বাট স্টেটের একটা সিম্বল থাকার মতো কোনো ভুল নেই যদি ওখানে অশোক স্তম্ভটাও থাকে সাথে, যেরকম আপনার কর্ণাটকাতে হচ্ছিল, যে কর্ণাটকাও সেম, এটা আমাদের হচ্ছে, কর্ণাটকাও সেম, কর্ণাটকাতেও আপনি স্টেটের মানে তামিলনাড়ুতে দেখুন, দেখুন অশোক স্তম্ভ তার সাথে কর্ণাটকের অশোক স্তম্ভ তার সাথে ওদের সবার নিজের নিজের স্টেটের একটা সিম্বল আছে, কারণ স্টেট সিম্বলটা নিতে পারে এরকম কেন সিম্বলটা বা স্টেটের সিম্বল থাকাতে কোনো অন্যায় নেই যদি ওখানে অশোক স্তম্ভটা তার সাথে থাকে। মানে আমরা এই ভারতের একটা আইডেন্টিটি তার সাথে স্টেটের একটা আইডেন্টিটি হতেই পারে, এর মধ্যে কোনো ভুল নেই। স্টেটের একটা নিজের রাজ্যগান হতেই পারে, তাতে কোনো অন্যায় নেই, ঠিক আছে? কারণ এটা অন্যান্য রাজ্য, অনেক রাজ্যই সেটা ফলো করে, সবাই তো আর করে না, কিন্তু অনেকেই করছে, ঠিক আছে, উড়িষ্যাতেও করে। হ্যাঁ, আমি দেখি উড়িষ্যা স্টেট গভর্নমেন্টে কোনো আলাদা কোনো সিম্বল আছে কি? কিন্তু উড়িষ্যার থাকে। আর দেখুন, বিজেপি কিন্তু কর্ণাটকা ছিল, এখন হয়তো অবশ্য কংগ্রেস এসছে। আচ্ছা, উড়িষ্যা স্টেট অ্যান্থেমও হয়, ঠিক আছে, স্টেট গভর্নমেন্ট সিম্বল, দেখি, এই দেখুন, দেখছেন উড়িষ্যা ট্রিগন, এই দেখুন, গভর্নমেন্ট অফ উড়িষ্যা, হুম, অশোক স্তম্ভ, মাঝখানে আমার একটা গোল। তাহলে এটাতে কোনো কোনো অন্যায় কিছু নেই যদি কেউ যদি অশোক স্তম্ভের সাথে, ওরকমই করেছে অশোক স্তম্ভের সাথে, নিচে অশোক পুরো অশোক স্তম্ভ আর নিচে একটা গোল ব করেছিল। হ্যাঁ, এবার বলতে পারেন বটা কি কি, কিন্তু জবরদস্তি এটাকে বলা, যেটা মনে হচ্ছে ভারত বিচ্ছিন্নবাদের এটা মানে চিহ্ন, এটাকে মানে পুরোপুরি এটাকে একটা আমি ডিবাং করছি, এটাকে আমি পুরোপুরি এটাকে আমি মানে একদম কি বলবো, এটাকে আমি একদম বাতিল করে দিচ্ছি কথাটাকে, যে এই জিনিসটা হতেই পারে না, এই ধরনের কোনো লজিক যদি বার করে, ঠিক আছে? আপনারা টিএমসি কে দেখুন, টিএমসি কে অনেকে ভোট দেয়নি, সাধারণ মানুষ অনেকে ভোট দেয়নি, কারণ টিএমসি অনেক লোকাল লেভেলে, কাউন্সিল লেভেল এবং উচ্চ পদের লেভেল অনেক রকম মানে দুর্নীতি করাপশন এগুলো হয়েছিল, তার জন্য লোক মানুষ অতিষ্ঠ গেছিল। তাই বলে ভারত বিচ্ছিন্নবাদী বা যে একটা লোক মানে বাংলা পক্ষের মতো লোক যারা বাঙালিদের
সম্বন্ধে মানে বাঙালিদের মানে অধিকারের নিয়ে কথা বলছে, তাদেরকে আপনারা জোর করে বলবেন যে ভারত বিচ্ছিন্নতাবাদী ছড়ছিল পশ্চিমবাংলায়, এগুলো মানে আমরা নেওয়া খুবই অসম্ভব। ঠিক আছে, চলুন আগে দেখি, আরো কাউন্টার করবো, এটা সিম্বল দিয়ে হলো, এবার আর কাউন্টার করবো। ঠিক আছে, যেতে যেতে থাকবো, কাউন্টার করবো, করার বিষয় ভিডিওটা হলো একটু লম্বা হবে। পশ্চিমবঙ্গে গত 14-15 বছর ধরে হঠাৎ করে অশোক স্তম্ভের পরিবর্তে মাঝখানে এটা কিন্তু ভবনের পরিবর্তন না, এই দেখুন বিশ্বকর্মা কি চালাকি, উপরে কিন্তু অশোক স্তম্ভটা আছে, একদম ওটাকে কেটে দিয়েছে, উপরে আছে কিন্তু, উপরে থাকে, তার নিচে আমি আমার অফিসে যে কোনো জায়গায় আপনি ডকুমেন্ট দেখবেন, অশোক স্তম্ভটা থাকে, তার নিচে এটা থাকে। হ্যাঁ, অশোক স্তম্ভটার নিচে, যেটা অন্যান্য স্টেটেও আছে, যেরকম আমি দেখালাম, এই যে দেখুন উড়িষ্যার, দেখুন এই যে অশোক স্তম্ভ, তার নিচে এটা উপরে করে। হ্যাঁ, ডিজাইনটা হতে পারে একটু আলাদা, ওটা করা আছে ওখানে, আমি দেখেছি একটু উপরে আর এটা নিচে, এটা এরকম মাঝখান দিয়ে আমি গোল বেরিয়েছে। এটার মধ্যে অশোক স্তম্ভ কিন্তু প্রেজেন্ট থাকে। এই জিনিসটাকে বলা ভুল যে অশোক স্তম্ভ বার করেছে, আমরা দেখিয়ে দিয়েছি যে ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্ট সিম্বল। ঠিক আছে, এই দেখুন ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্ট সিম্বল, অশোক স্তম্ভ আছে কি নেই, এখানে এখানে এটা করেছে। ঠিক আছে, কিন্তু এটা বিশ্ব বাংলা একটা রেখেছে, কারণ উপরের করে এখানে করেছে। ঠিক আছে, তো এইটা নিয়ে কোনো নেই, এই দেখুন এই যে এইটা উপরে অশোক স্তম্ভ, নিচে এটা, আমি ডকুমেন্ট দেখিয়ে দেবো, অনেক সমস্ত ডকুমেন্টে এইভাবেই করা আছে। ঠিক আছে, তো এবার শুভেন্দু অধিকারী সরিয়ে দিয়ে মানে এখানে নতুন গভর্নমেন্ট সরিয়েছে, তাদের ব্যাপার, কিন্তু স্টেট গভর্নমেন্টের নিজের একটা সিম্বল থাকা কোনো ভুল নেই এর মধ্যে। ঠিক আছে, তো মেন হচ্ছে ব্যাপার। এবার চলুন আহ আগে এবার বাড়া যাক, এই সিম্বলটার মধ্যে এখানে কেটে কেটে দেখাচ্ছে। শিক্ষিত লোগোকে ব্যবহার আমি এটা করার আশা সময় করিনি, এটা এই শিক্ষিত লোগোটাকে প্রফেসর নাম নিয়েছেন কোনো ভালোভাবে এক খেয়াল শিক্ষিত করে একজনকেও, দেখবেন। এই এই লোগোটার ধরনের ন্যারেটিভে যাবে, তার ন্যারেটিভ আমি রঙের আধিক্য য- রয়েছে, তাই শুনুন, গাঢ় আমি চন্দন আমি আর একটা কথা আনকি বলে দিতে চাইছি, সেটা এই যে ইনি, এই যে লোকটা ইনি আছেন সুজিত দেবনাথ, না কিন্তু আমি অনেক ইনফরমেটিভ ভিডিও ফলো করতাম, কিন্তু এই ধরনের ন্যারেটিভে যাবেন, তো ন্যারেটিভ কাউন্টার আমরাও সবাই করতে জানি, অনেকেই জানে করতে, এমনি তো সেটা অনেকেই জানে করতে, ন্যারেটিভকে কাউন্টার। আপনি ন্যারেটিভ যাবেন সেট করতে, তো আপনাকে কাউন্টার পেতে হবে। আপনি ইনফরমেটিভ ভিডিও শেয়ার করুন, আপনি ইনফরমেশন দিচ্ছেন কে কোথাও হচ্ছে, হিস্ট্রিতে কি হচ্ছে, বা গ্লোবাল ইকোনমিতে কি হচ্ছে, সেগুলো সবাই দেখবে। কিন্তু আপনি ইন্ডিয়ান পলিটিক্স এবং পশ্চিমবাংলা পলিটিক্সের ন্যারেটিভ সেট করতে যাবেন, ন্যারেটিভ সেট করার কোনো ভিডিও বানাবেন, সেখানে আপনাকে কাউন্টার করা হবে। চলুন। নিশ্চয়ই আপনাদের বলে বোঝাতে হবে না। শুধু তাই নয়, খুব সচেতন ভাবে এটাকে বিশ্ব বাংলা বলা হলো। মানে বাংলা শব্দটা এমন ভাবে বলা হলো যেন এটা ভারতের অংশ নয়, পৃথিবীর অংশ। এবং লোগোর মধ্যেও এটাকে ভারতের ম্যাপে না দেখে দেখিয়ে পৃথিবীর ম্যাপের উপরে দেখানো হলো, যাতে করে বোঝা যায় যে বাংলা কোনো প্রদেশ নয়, যেন একটা আলাদা দেশ। তবে বিষয়টা এখানেই কিন্তু থেমে থাকলো না। এই লোগোটাকে বিখ্যাত করবার জন্য স্কুল, কলেজ, সরকারি নথি, চিঠিপত্র, বই, পুস্তক সমস্ত জায়গায় ব্যবহার করা। হুম, চলুন তাই নয়, এইভাবে দেখি। প্রতিটা শহরে ফুটবল খেলার ভঙ্গিতে দুটো পা এবং তার উপরে একটা এক সেকেন্ড পৃথিবী দাঁড়ান, রেখে আমি একটু সেই ক্যামেরাটা সেট পৃথিবীর করছি উপরে এই লোগোটাকে ফোনটাকে। লাগিয়ে দেওয়া হলো। বিশ্ব বাংলার নামে গেট তৈরি হলো, এই নামের ইউনিভার্সিটি তৈরির প্রস্তাব হলো, এবং ধীরে ধীরে অশোক স্তম্ভের পরিবর্তে ভালোভাবে এই লোগো প্রচার এবং প্রসার হলো। আপাত দৃষ্টিতে এই লোগোটাকে খুব নিরীহ বলে মনে হলেও এটা কিন্তু বিচ্ছিন্নতাবাদী মানসিকতার শুরু শুরু। পৃথিবীতে যত দেশ বিচ্ছিন্ন হয়েছে সেগুলোকে এভাবেই শুরু হয়েছে। একইভাবে পশ্চিমবঙ্গের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, সরকারি অফিস, সরকারি অনুষ্ঠান সব জায়গায় আলাদা করে রাজ্য সঙ্গীত গাওয়ারও কিন্তু বন্দোবস্ত করা হচ্ছিল। রাজ্য সঙ্গীতের নামে এই আলাদা গান এবং আলাদা সাংস্কৃতিক প্রতীককে এমন ভাবে তুলে ধরা হচ্ছিল রাজ্য যাতে সঙ্গীতে কোনো করে ভুল মানুষ কিছু নেই, বাংলার রাজ্য সঙ্গীতে কোনো ভুল কিছু নেই, বললাম তো, রাজ্য সঙ্গীত বা স্টেট অ্যানথেম অন্যান্য রাজ্যেরও আছে, উড়িষ্যারও আছে। ঠিক আছে, তো আপনাকে দেখিয়ে দিতে পারি, চলুন এখন তো আমরা ব্রেক ব্রেক করে দেখছি। আমরা কি করে খাবো? সরি, আমাদের বিচুলারা বিচুলি কেন? এআই এর কাছে চলে যাই, এআই কে জিজ্ঞেস করি, ইজ দেয়ার এনি সেপারেট স্টেট অ্যানথেম for Orissa, Karnataka, and other states of India? If yes, please let me know. Checking the details for you. Yes, many states in India have their own official state anthems.
For instance, Odisha has Bande Utkala Janani and Karnataka has Jaya Bharata Jananini Tanujati. Several other states such as Tamil Nadu, Andhra Pradesh and Maharashtra also have their own recognized songs that celebrate their regional identity and culture. Do West Bengal also has a separate state anthem? Yes, West Bengal also has an official state anthem. It adopted Banglar Mati Banglar Jol, a beautiful composition by Rabindranath Tagore, as its official state song to celebrate the unique culture and heritage of the region. তো মহারাষ্ট্রের আছে, এখন ওয়েস্ট বেঙ্গলের হয়েছে বাংলা মাটি বাংলার জল, ঠিক আছে, উড়িষ্যার আছে, কর্ণাটকার আছে। তো কই মহারাষ্ট্র তো বলছে না যে ওরা আলাদা হয়ে যেতে চাইছে। আর সত্যি বাঙালিদের একটা এত এরো পাকামি জিনিসগুলো আছে না, এত, এটাই আমার মানে রাগ ধরে। এই সমস্ত বেশি ইন্টেলেকচুয়াল লোক কে কে হয়ে যায় এক সময় যে পার্টি থাকে। চলুন, বাংলার জন্য একটা পৃথক আবেগ এবং পৃথক পরিচয় গড়ে ওঠে। আবার পশ্চিমবঙ্গ নাম বদলে শুধু বাংলা করার প্রস্তাব এবং আলাদা করে বাংলা দিবস পালন করার পরিকল্পনাটাও কিন্তু হুম। সবই হয়ে গেছিল, বাকি ছিল বাংলার জন্য আলাদা কারেন্সি আর আলাদা পতাকা। আর 5 বছর সময় পেলে এই দুটো হয়তো হয়েও যেতে পারত। অনুভব করতে পারছেন কোন দিকে এগোচ্ছিল এই গোটা বিষয়টা। এ তো গেল প্রথম ধাপের ষড়যন্ত্র। দ্বিতীয় ধাপে যে গভীর ষড়যন্ত্র হচ্ছিল সেটা শুনলে আপনার মাথা খারাপ হয়ে যাবে। আন্দাজও করতে পারছেন না যে কি ভয়ঙ্কর পরিকল্পনা বাস্তবায়িত হতে যাচ্ছিল পশ্চিমবঙ্গে। কি সেই পরিকল্পনা জানবো, তবে তার আগে একটা 1 মিনিটের বিরতি নেব। আশা করি সহানুভূতির সঙ্গে বিষয়টা বিবেচনা করবেন। দেখুন, আপনাদের বাড়ির ছেলে মেয়েরা অনেকেই হয়তো এবার নিট পরীক্ষা দেবে, হয়তো কোয়ালিফাই একটু ভিডিও লিঙ্ক স্কিপ করে জানেন দেবে দাদা। যে ভারতের সরকারি মেডিকেল কলেজের সংখ্যা এই নিজের এতটাই কম, নিট কোয়ালিফাই করেও সরকারি মেডিকেল কলেজের সিট পাওয়াটা কিন্তু খুবই মুশকিলের একটা ব্যাপার। নিজের একটা বেসরকারি মেডিকেল বাইরে কলেজ থেকে এমবিএ এমবিবিএস স্টুডেন্ট পাশ পড়ানোর করতে জন্য একটা কোটি বিজনেস টাকা করে তার অনেক প্রমোশন খরচ করছে। হয়, সেটাও চলো। অনেকের সাধ্যের বাইরে। বাট আমি এক্ষেত্রে অনেকেই হুম কিন্তু হুম তাদের ছেলে মেয়েকে ঠিক আছে, আপনি ব্যবসা করুন, ভালো কথা। বেসরকারি বাচ্চাদের মেডিকেল কলেজে বিদেশে এমবিবিএস ভাগের 1/4 টাকায় পড়তে রাশিয়া, পাঠাবেন, জর্জিয়া, সে উজবেকিস্তান মা মতো বাবাদের দেশ থেকে থেকে পয়সা নেবেন, এমবিবিএস পাঠাবেন। পাশ করিয়ে দেশে ফিরিয়ে আনে। আমাদের একটা প্রতিষ্ঠান আছে মিশন এমবিবিএস কলকাতা, যারা দীর্ঘ 10 বছর ধরে সাধ্যের মধ্যে খরচে বিদেশের মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করিয়ে আনছে। বিদেশের মেডিকেল কলেজে অ্যাডমিশন, অ্যাকোমোডেশন, ভিসা প্রসেসিং, যদি দরকার হয় ব্যাংক লোন, কারেন্সি এক্সচেঞ্জ, এমন মেডিকেল কলেজ পর্যন্ত পৌঁছে দেওয়ার ব্যবস্থাটা আমরাই করি। এখানেই শেষ নয়, বিদেশের প্রতিটা মেডিকেল কলেজে আমাদের নিজস্ব অফিস রয়েছে। তাই পড়াশোনা চলাকালীন বা হোস্টেলে থাকাকালীন সময়ে যে কোনো সমস্যায় আমরা কিন্তু আপনার পাশেই থাকবো। এক কথায়, বিদেশ থেকে এমবিবিএস করার ক্ষেত্রে যা যা সাপোর্ট লাগে তার সবকিছুই আমরা মানে মিশন এমবিবিএস কলকাতা আপনাকে প্রোভাইড করব। তাই আপনার ছেলে বা মেয়ে যদি ফ্রেশার্স হয় বা ড্রপারও হয়, তাহলে আমাদেরকে ফোন করতে পারেন এই নম্বরে। আমাদের প্রতিষ্ঠান মিশন এমবিবিএস কলকাতার সঙ্গে যোগাযোগ করতে দেখে নিন ডেসক্রিপশন নাম্বারটা, এবং পিন কমেন্টেও ফোন এই নাম্বার নাম্বারটা এবং আছে। অন্যান্য বিস্তারিত তথ্য দেওয়া আছে, সেখান যারা থেকে দেখতে চান, যদি এরকম কেউ আছে আপনাদের বাড়ি থেকে এমবিবিএস করতে চাইছে, নাম্বারটা করে নিতে পারেন, কখনো কল। বিস্তারিত তথ্য জানতে পারেন বা ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করে আমাদের কলকাতার অফিসে এসে কথা বলতে পারেন। কলকাতার অফিসে এলে আপনার সঙ্গে আমার দেখা হবে। চলুন, এবার মূল আলোচনায় মানে দ্বিতীয় ধাপের আলোচনায় ফিরি। কি ধাপে, মানে দ্বিতীয় ধাপে আমরা দেখবো যখন গোটা দেশে ভারতীয় পরিচয় জোরালো হচ্ছিল, তখন কিভাবে নতুন ভাবে বারবার আলাদা বাংলা আইডেন্টিটিকে সামনে আনা হচ্ছিল। পশ্চিমবঙ্গ জুড়ে এমন একটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছিল যেখানে বাঙালি মানে যেন ভারতের থেকে আলাদা একটা রাজনৈতিক, আলাদা একটা সাংস্কৃতিক সত্তা। কিভাবে চলছিল এই ন্যারেটিভ তৈরির খেলা, চলুন ধাপে ধাপে বিষয়টা আমরা আরে বাবা, ন্যারেটিভ কি? বাঙালিদের একটা আলাদা সাংস্কৃতিক আইডেন্টিটি, সাউথ ইন্ডিয়ান আলাদা, তামিলিয়ান আলাদা, কর্ণাটকের আলাদা, মহারাষ্ট্রের আলাদা। এই সব সংস্কৃতি আলাদা, বিভিন্ন জাতির লোকরা আলাদা হয়েই আলাদা, কিন্তু তারা একটা একসাথে থাকার একটা নির্ণয় নিয়েছে এবং সেই রাষ্ট্রটা তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে। এখন সিকিমের লোক আর আমরা কি এক নাকি? জবরদস্তি যেখানে সবাই নিজের সংস্কৃতি বাঁচাতে চাইছে, এনাদের মতন লোক যারা, ঠিক আছে, আতের লোকগুলো, এরা বেশি দেখায় যে না না আমরা সবাই এক, সব এক না, আমরা এক হয়ে থাকছি। আমরা
আলাদা, কিন্তু একত্র হতে বা একসাথে থাকার আমরা একটা নির্ণয় নিয়েছি যে এই একটা হয় না যে আমি যেরকম বিভিন্ন জাতির লোক, ইউএসএ ডেমোক্রেসি যেরকম বিভিন্ন জাতির বিভিন্ন এথনিসিটির লোকরা আছে, সেরকমই যে আমরা বিভিন্ন মানে রুটস থেকে এসেছি, সংস্কৃতি থেকে এসেছি, কিন্তু আমরা নিজের সংস্কৃতির সাথে সাথে আমাদের একটা এই রাষ্ট্রের প্রতি একটা কর্তব্য আছে, রাষ্ট্রকে সুরক্ষা রাখা, রাষ্ট্রকে, এবং এই একটা রাষ্ট্রের একটা সবাই একটা কারেন্সিতে ফলো করবে। ডিফেন্স মানে সেন্ট্রাল একটা ডিফেন্স থাকবে, কিন্তু রাজ্যের নিজের নিজের একটা ডিফেন্স থাকবে। এইভাবে মানে কিছু নিজেদের আছে, কিছু জয়েন্টলি আমরা কপারেশন করছি। শুধু বাংলা যদি থাকে তাহলে বিদেশি শক্তি আবার করে অ্যাটাক করতে পারে। এইগুলো কখন হয়েছে যে যখন ধীরে ধীরে দেখলাম যে আমাদের একসাথে ধরে যখন এতবার করে আক্রমণ হয়েছে, মুঘলদের আক্রমণ, তারপরে আবার ব্রিটিশদের আক্রমণ, তার আগে আরো অনেক অনেক মানে অনেক আক্রমণ হয়েছে, তখন এই যে পুরো যে ভূখণ্ডের যে লোক যারা, তারা ডিসাইড করলাম যে না আমরা একসাথে হয়ে যাই। ঠিক আছে, এটা হচ্ছে মেন জিনিস, এটা কে বোঝাবে এদেরকে। হঠাৎ করে বাংলা পক্ষ নামে একটা হ্যাঁ, গড়ে বাংলা উঠেছে। পক্ষকেও চলে আপনারা এসছে। জানেন তারা বিচ্ছিন্নতাবাদী উস্কানিমূলক সব কথাবার্তা বলতে শুরু করেছিল, আর সরকার অদ্ভুতভাবে সম্পূর্ণ নীরব থেকে তাদেরকে সমর্থন করে যাচ্ছিল। কি বলতে শুরু করছিল বাংলা পক্ষ? চলুন একটু মনে করি। বাংলা পক্ষ বলতে শুরু করলো বাংলা কেবল বাঙালিদের, বিহারি মারোয়ারি এদের অবিলম্বে বাংলা ত্যাগ করা উচিত। তাই নয়, এদের প্রধান গর্গ চট্টোপাধ্যায় এক বক্তব্যে বললেন, যদি রোহিঙ্গা মুসলমান বাংলাদেশ থেকে অবৈধভাবে প্রবেশ করে শহরে শহরে এসে থাকে, তাহলে এটা নাকি বাংলার জন্য ভালো হবে। আচ্ছা, তাই গর্গ চ্যাটার্জি নাকি বলেছিল যে রোহিঙ্গারা যদি এখানে এসে থাকে তো এটা নাকি বাংলার জন্য ভালো হবে। উনি ক্লিপটা শোনাবেন, আমিও ক্লিপটা শুনেছি। ঠিক আছে, আপনারা দেখবেন। বাংলা ভাষায় কথা বলার লোকের সংখ্যা নাকি বেড়ে যাবে। কি ভয়ঙ্কর কথা উপলব্ধি করতে পারছেন? যদি আমার হুম। কথা বিশ্বাস না হয় তাহলে নিজের কানেই শুনুন। হ্যাঁ, কি বললো যে যদি কোনো মনে হচ্ছে রোহিঙ্গা আসছে বা বাংলাদেশে ঢুকছে, তাহলে কি দেখা যাবে যে তাহলে তো হবে যে এই যে রোহিঙ্গা বা বাংলাদেশি এরা তো মানে শহরে এসে কাজ করবে। এরকমই হচ্ছে যে আমাদের শহরে, কলকাতা শহরে বিশেষ করে, যে আপনি বেশি বেশি বাংলা শুনছেন না বেশি হিন্দি শুনছেন। অ্যাকচুয়ালি কথা বলতে গেলে অনেক হিন্দির কথাবার্তা বেড়ে গেছে। তো এই যে যে ডেমোগ্রাফি যদি বাংলাদেশি যদি বেশি হচ্ছে, তাহলে হিন্দি এত কথা কেন? এটা হচ্ছে রাহুল একটা মন্তব্য ছিল, এবং এটা নিয়ে উনি এমনি পার্সোনাল অনেক ফেসবুক ভিডিওস বা ইউটিউব ভিডিওসও করেছেন। আর এটা একটা ওই আপনাদের এই যে উনি সমাবেশটা করছিলেন সেখানে, এখানে এটা একটা স্টেজে দাঁড়িয়ে ওখানে এই বক্তৃতাটা দিয়েছেন। এটাকে থেকে ক্লিপ করে দেখে বলছে যে মানে গর্ব চাইছে যে আসুক। আরে বাবা, গর্ব নিজেই বলেছে যে বাংলাদেশে অসভ্য বাংলা, এবং এই তিস্তার জল দেওয়া ঠেকানো নিয়ে অনেক 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 উনি আপত্তি জানিয়েছে। তো লোকের একটা কথা বলে দিল। চলুন, এই ভিডিও লম্বা হবে, কারণ আর একটু চলবে। পশ্চিমবঙ্গ থেকে অন্যান্য ভারতীয়দেরকে তাড়িয়ে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীদেরকে নিয়ে এসে বাংলা ভাষী মানুষের সংখ্যাগরিষ্ঠতা প্রতিষ্ঠা করার পেছনে এই গর্গ চট্টোপাধ্যায়ের কি উদ্দেশ্য থাকতে পারে বলে আপনাদের মনে হয়? সমাজদারকে নিয়ে ইশারায় ডাক। শুধু তাই নয়, বাংলা শাসক দলের পক্ষ থেকেও এমন একটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছিল যেন ভারতবর্ষের অন্যান্য রাজ্যে বাঙালিদেরকে ধরে ধরে মারা হচ্ছে, ধরে ধরে পেটানো হচ্ছে, বাঙালিদের উপরে অত্যাচার করা হচ্ছে আর কি। শুধু তাই নয়, ভোটের আগে বাংলাকে আলাদা জাতিসত্তা হিসেবে দেখানোর জন্য নানান ধরনের প্রচারও শুরু হয়ে গেছিল। এর মধ্যে সবচেয়ে বিষাক্ত প্রচার ছিল ওরা এলে বাঙালিকে মাছ খেতে দেবে না। বিজেপি আসলে কি বলছে? মাছ খাওয়া যাবে না, বিজেপি রাজ্যে মাছ খাওয়া যাবে না।
কি ভয়ঙ্কর কথা! আমরা সবাই জানি যে মাছ বাঙালির আবেগের প্রতীক। তাই আবেগে ঘা দিয়ে বাংলাকে গোটা ভারত থেকে আলাদা করে ফেলার এই প্রচেষ্টা কি খুব স্বাভাবিক ছিল? আপনারা কি মনে করেন? আশা করি বুঝিয়ে বলতে পারলাম যে এই দ্বিতীয় ধাপে কিভাবে আলাদা জাতিসত্তার নামে পশ্চিমবঙ্গকে ভারত থেকে বিচ্ছিন্ন করে ফেলার চক্রান্ত চলছিল। দেখুন, মাছ খেতে দেবে না এটা কোথা থেকে এসেছে ন্যারেটিভটা? যখন ওই ব্রিগেডের মাঠে একটা প্যাটি চিকেন প্যাটিসওয়ালাকে মারধর করা হলো, এবং আমি যেটা আগেও বলেছি, যেহেতু আমি উত্তর ভারতে থেকেছি আগে, যে মানে ওই সাইডগুলোতে কি হয়, যেখানে ইউপি টুপির সাইডে যেরকম ওই ওদের যে যখন কোনো ধর্মীয় কোনো যখন অনুষ্ঠান থাকে, যখন মানে দশেরা ফসেরা বা এদের নবরাত্রি এই ধরনের, তখন ওরা পাবলিকলি মাংস বা চিকেন এই ধরনের মানে ননভেজ খাওয়া বন্ধ করে দেয় এবং বিক্রিও করতে দেয় না। হ্যাঁ, আপনি পার্সোনালি অনলাইন আজকাল এই সমস্ত এসে গেছে, ব্লিঙ্কিট ফিঙ্কিট থেকে বা এই জেপ্টো ফেপ্টো থেকে আপনি অর্ডার করে দিলেন, বা আপনি ওই মাংসের দোকানওয়ালাকে চেনেন তো ও ফোন করে ও আপনার বাড়িতে দিয়ে গেল, বা আপনি কোথাও একটা পয়েন্টে গিয়ে ওর থেকে নিয়ে নিলেন। কিন্তু ওপেনলি এই সময় মার্কেটে চলে না, ঠিক আছে? কারণ ওখানে কালচারটা এরকম। কিন্তু বাংলায় সেটা পারেনি, কারণ বাংলায় তো লোকে তো একটু অন্যরকম। ওইগুলো যারা লোকগুলো এসেছিল বাইরে থেকে তারাই বদমাশিগুলো করেছে আর তারা চলে গেছে। লোকালি ওকে যদি ভোট পেতে হয়, মানুষের মন জয় করতে হয়, তো বিজেপিকে মাছ খেতেই হবে। এবং বিজেপি যারা বাঙালি তারা তো সবাই মাংসাশী, ঠিক আছে? মাছ মাংস সবই খাচ্ছে। তো হয়তো বিফও খায় লোকে এখানে। তো ওরকম তো না, কলকাতায় যারা বাঙালি, সে বিজেপি করো সিপিএম করো টিএমসি করো, সবাই ননভেজ খাচ্ছে। খুবই কম হয় যারা একদম মানে সেই বৈষ্ণব যারা বা একদম হার্ডকোর যারা ওই ব্রাহ্মণ পুরোহিত টুরোহিত ওরা হয়তো খায় না। মানে পুরোহিত বা কোনো মন্দিরের পুজো টুজো করেন বা বৈষ্ণব এরা হয়তো খায় না। তো ইন জেনারেল পাবলিক মানে এখানে ননভেজটা চলে। তো এইভাবে একটা ওই মাছ খাবে না কেন, ওইখান থেকে এসছে না, ওইখানে মারধর করে সেখান থেকে এসছে। আর বিজেপির একটা ইমেজ আছে যে ওরা খেতে দেয় না, যেগুলো উত্তর ভারতে নেই, সেখানে চলে না। কারণ ওখানে ওই নিয়মটা করে দিয়েছে, আর ওখানে জিনিসটা হিট করে গেছে, কারণ লোকও ওরকম, ওখানে লোক একটু এই সমস্ত ধরনের ওই ন্যারেটিভে চলে, ঠিক আছে? তো এবার পলিটিক্স হচ্ছেই তো, রাজনীতিতে লোকে এই ধরনের ভোট পেতে গেলে এগুলো করবে, যে ও দেবে না তোমাকে, আমি করবো না, ও করেনি সে করেনি, দুর্নীতি, এই ধরনের ন্যারেটিভ সেট হবেই। তো আপনি কি আপনি কি বিজেপি হয়ে কোনো ন্যারেটিভ সেট করছেন? তা ঠিক আছে, করুন, আমার কোনো আপত্তি নেই। বিজেপির হয়ে ন্যারেটিভ সেট করুন। তা আপনাকে তাহলে আমি তাহলে কি বলবো, এই ভিডিওটার জন্য সত্যি আমি খুব দুঃখিত। আপনার থেকে আমি অনেক ইনফরমেটিভ ভিডিও দেখি, আপনি অনেক ভালো ভালো ভিডিও বানান, বাট এই ভিডিওটার জন্য আমাকে বিশেষ করে পয়েন্ট বাই পয়েন্ট আপনাকে কাউন্টার করতে হচ্ছে, ঠিক আছে? আপনি কেন এই ভিডিওটা বানিয়েছেন আমি জানি না, কি মাথায় এসেছিল যে আমি একটা ভিডিও বানাই। তো সরকার চলে গেছে, ভোটে হারিয়ে দিয়েছেন, চলে গেছে সরকার, ঠিক আছে? আমার পরিচিত মতো অনেক লোকই করেনি, আমি কোনো একদম যে হার্ডকোর টিএমসি সাপোর্টার তা না, কিন্তু ভাই বাঙালি তো, সেই বাঙালি, আপনি যদি এই বলেন যে মানে এই বিচ্ছিন্নতাবাদ, এটা মানে কত বড় বিচ্ছিন্নতাবাদের কোনো একটা পলিটিক্যাল পার্টি রেজ করতে পারে না যতক্ষণ না জনতা চাইছে। একটা মাস লেভেল অফ জনতাকে চাইতে হবে যে আমরা আলাদা হতে চাই। কাশ্মীরের যে কম্পারিজন আনছেন আপনি, কাশ্মীরের তো সেখানে মানে একটা মাস লেভেল ইউথকে ওরা ব্রেন ওয়াশ করে সে ইয়ে করা সমস্ত শুরু করেছিল। তো একটু দাঁড়িয়ে যান, ওখানে তো, ওখানে কাশ্মীরি বলা হয় না, এখন উর্দু বলা হয়। আমি জানি না এখন কি ধরনের, আমি, আপনি মমতা ব্যানার্জিকে আপনি আপনি মনে করেন কেন মুমতাজ কিনা ওর নাম, আর আহ, জানি না, আর গর্গ চ্যাটার্জিকে আপনি জিহাদি তো বলেই দিয়েছেন, দেখো ওখানে বলবেন আপনি। এবার আসি বিচ্ছিন্নতাবাদী চক্রান্তের তৃতীয় ধাপের আলোচনায়। তৃতীয় ধাপে চলছিল তৃতীয় ধাপ। এক্সিকিউশন। এক্সিকিউশন টু মেক ওয়েস্ট বেঙ্গল ইনটু বাংলাদেশ। এই আচ্ছা। বিষয়টাকে ধাপে ধাপে সাবধানতার সঙ্গে করা হচ্ছিল। প্রথম ধাপে পশ্চিমবঙ্গে একটা বিশেষ শ্রেণীর সংখ্যা, তাদের মধ্যে মৌলবাদকে বাড়ানোর জন্য সরকারিভাবে জলের মতো টাকা খরচ হচ্ছিল। কিরকম? চলুন একটু পরিসংখ্যান দিয়ে বুঝি। 2011 সালের বাজেটে একটা বিশেষ ধর্মের ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের দপ্তরের জন্য বরাদ্দ ছিল মাত্র 121 কোটি টাকা। তখন পশ্চিমবঙ্গের মোট শিক্ষা খাতে বরাদ্দ ছিল প্রায় 13,872 কোটি টাকা। সেই হিসাবে একটা বিশেষ ধর্মের
ধর্মীয় শিক্ষার খাতে মোট বরাদ্দ ছিল মোট শিক্ষা বাজেটের মাত্র 0.87%। আর শেষ বাজেটে মানে 2025-এর বাজেটে একটা বিশেষ ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বরাদ্দ ছিল 5,602 কোটি টাকা, যেখানে প্রাইমারি স্কুল শিক্ষা, সেকেন্ডারি স্কুল শিক্ষা, উচ্চ শিক্ষা মিলিয়ে মোট শিক্ষা বরাদ্দ ছিল 41,153 কোটি টাকা। সেই হিসাবে একটা বিশেষ ধর্মীয় শিক্ষার খাতে বরাদ্দ ছিল স্কুলের সমস্ত খাতের তুলনায় প্রায় 13.6%। বুঝতে পারছেন, মাত্র 15 বছরে একটা বিশেষ ধর্মীয় শিক্ষালয়ে বরাদ্দ বৃদ্ধি পেল কতখানি, 0.87% থেকে বেড়ে 13.6%। মানে 15 বছর আগে যেখানে একটা বিশেষ ধর্মীয় শিক্ষালয়গুলোর উন্নতির জন্য মাত্র 87 পয়সা খরচ করা হতো, সেখানে 15 বছর পর বেড়ে হলো 13 টাকা 60 পয়সা। এটা কেন করা হয়েছিল? এটা কি এমনি এমনি করা হয়েছিল, নাকি এর পেছনে কোনো বিশেষ কারণও ছিল? 100%ই ছিল। শুধু তাই নয়, প্রতিটা বিশেষ ধর্মের উপাসনালয়ে দুজনকে সরকারের পক্ষ থেকে ভাতা চালু করা হয়েছিল। সেই ভাতাটার নাম কি আমি মুখে বলছি না, কমেন্ট বক্সে আপনারা নিশ্চয়ই উল্লেখ করে জানাবেন। প্রতিটা বিশেষ উপাসনালয়ে এই দুইজন লোককে আমি সব ফ্রন্ট সময় ক্যামেরাটা অন রেখে করে দেওয়ার নিয়েছি অর্থ কি, তাও যাতে আবার করে ভাতার আপনার ফেসটা আপনি অর্থ দেখতে পারেন গভীর। অন্য আমরা ফোনে, যেমন প্রতিটা এবং একটা অফিসে সাইডে এটা লাগিয়ে যখনই দিয়েছি। পার্মানেন্ট স্টাফ রাখি, যখন দেখি যে অফিসটাকে সব সময় 24 ঘন্টা কাজে লাগানোটা আমাদের দরকার আছে, এটাও কিন্তু ঠিক তেমনই হচ্ছিল। কি কাজ হচ্ছিল সেখানে সেটা পরে বলছি। তবে শুধুমাত্র এক বিশেষ ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে নয়, আমাদের এমনি স্কুলের ক্লাস 6 এবং 7 এর বইতে আকাশকে আসমান, রামধনুকে রংধনু, কাকাকে চাচা, পিসিকে ফুফু, এগুলো কিন্তু লেখা শুরু হয়ে গিয়েছিল। শুধু তাই নয়, ইতিহাস বইতে লেখা হচ্ছিল যে রাম হলো আক্রান্তকারী, রাম নাকি জানি অনুপ্রবেশকারী। না এই সমস্ত এরকম কোথায় কোন বইতে হাজার লেখা একটা হচ্ছিল এখানে জেনে বিচ্ছিন্নতাবাদী ষড়যন্ত্রের কথা আমি বলতে পারি। সত্যি জানি না। ক্ষেত্রে অবশ্য রাম পুরোটা সকাল আক্রান্তকারী থেকে এই সমস্ত সন্ধে হয়ে যাবে। লেখা হয়েছিল তাই কিনা জানি না। একটা উদাহরণ দিলাম মাত্র। তো তবে বাংলাদেশ বানানোর প্রস্তুতি যে শুধু পশ্চিম বাংলায় চলছিল তাই কিন্তু নয়, এই একই প্রস্তুতি সমানভাবে বাংলাদেশের অভ্যন্তরেও শুরু হয়ে গিয়েছিল। আপনারা জানেন না হয়তো, যাদের কথাও নয়, দুটো যে ডিভাইসে মোহাম্মদ রেকর্ড করছি, ইউনূসের একটা ফোন সময়কালে দিয়ে, এই ফোন দিয়ে ওখানে পাকিস্তানের রেকর্ড করছি। আইএসআই ঢাকায় তাদের একটা সেল গড়ে তোলে। সেই সেলে একজন পাক ব্রিগেডিয়ার, দুজন মেজর এবং একজন কর্নেল রয়েছে। তাদের একমাত্র কাজ বাংলাদেশের দেখুন, এটা তো উগ্রবাদী জানি যে সংগঠন বাংলাদেশ পাকিস্তান একটা আনসারুল্লাহ অ্যালায়েন্স করছিল বাংলাকে, ইন্ডিয়ার এগেনস্টে, এগুলো তো লস্কর ই সবাই জানে। তৈবা, জামাতে ইসলামী সহ বিভিন্ন ঠিক আছে, উগ্রবাদী অনেকক্ষণ হয়ে গেছে ভিডিওটা, ঠিক সংগঠনকে আছে। সক্রিয় এবার করা। আমি আর সেই এটাকে পরিকল্পনার এখানে অংশ এন্ড হিসাবে করছি, ঠিক আছে। আর ফোনটা এখানে একটু আছে, কারণ ওই ফোন দিয়ে রেকর্ড করছি না। মেনলি হচ্ছে এটা হচ্ছে ভিডিওটা, আপনাদেরকে চেষ্টা করবো আমি যাতে লিঙ্কটা শেয়ার করে দিতে পারি এই সুজিত দেবনাথের। আর কি বলবো বলুন, মানে এই যে উনি যে ভিডিওটা বানিয়েছেন একটা ন্যারেটিভ সেট করে, এটা তো সত্যি কথা যে এক সময় মানে বাঙালিদেরকে সত্যি ওখানে একটু হেনস্থা করা হয়েছে। খুব না হোক, হয়তো পলিটিক্সে হয়তো অনেক কিছু বাইচারে বলা হয়েছে, কিন্তু এইভাবে এটাকে বলে দেওয়া যে বিচ্ছিন্নতাবাদী, মানে এখানে আপনি পুরো পলিটিক্স, আপনি একটা নেতাকে মানে পলিটিক্যাল পার্টি বা পলিটিক্যাল নেতাকে নিচু করতে গিয়ে না, কখনো কখনো আপনি কিন্তু পুরো জাতিকে নিচু করে দেন, ঠিক আছে। এরকম বলবেন না। হ্যাঁ, এটুক বলুন যেটা আছে পেপারে, যেটা রেকর্ড যে আছে, যে উনি ইয়ে করতে চাইছেন, তো সেখান থেকে উনি ইয়ে করতে দেবেন, কিন্তু মানে ওইভাবে ন্যারেটিভ সেট করবেন না, ওইভাবে ন্যারেটিভ সেট করবেন না যে কিছুই ইয়ে ইয়ে হবে না, যে মানে বিচ্ছিন্নতাবাদী, করাপশন নিয়ে বলুন, বা যে ধরনের ইয়ে হয়েছে, যেমন অভয়া কেস টু কেস তুলুন, যেগুলো হয়েছে রাজ্যে দুর্নীতি হয়েছে, ঠিক আছে, সেগুলো নিয়ে বলুন। কিন্তু এইভাবে একটা মানে ওকে অ্যান্টি ন্যাশনাল বলে দেওয়া খুব বিশাল বড় জিনিস, যতক্ষণ আপনার কাছে কোনো প্রমাণ সেভাবে আছে, এবং সেখানে বলতে গিয়ে পুরো জাতিকে আপনি কিন্তু অপমান করছেন। তো চলুন, ভালো থাকবেন। আর
এই ভিডিওটা আমি এখানে শেষ করছি, অনেকক্ষণ লম্বা ভিডিও হয়ে গেছে। চলো।